হ্যাপি বার্থডে নুসরাত, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি সরি, আমি চাচ্ছিলাম তোমার বার্থডে উপলক্ষে একটু ওয়ান শট দিতে, কিন্তু যেহেতু আমি সিরিজ চালু করেছি তাই আর ওয়ান শট দিলাম না। কারণ সিরিজের ভিতর ওয়ান শট দিলে অনেকে পছন্দ করবে না। তাই এই সিরিজটার এই 3 নম্বর এপিসোডটা তোমার জন্য, তোমার বার্থডে উপলক্ষে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। আল্লাহ যেন তোমার সব মনের আশা পূরণ করে এবং সবসময় হাসি খুশি এবং ভালো থেকো। আর এই যে আমার বাটারফ্লাইরা, তোমরা প্রফেসর আঙ্কেল জিওনের 2 নম্বর পর্বটা অনেক কম লাইক দিয়েছো। আসলে এই গল্পটা অনেক বড় আর অনেক সুন্দর। তোমরা একটা দুইটা পর্ব দেখে গল্পটাকে জাজ করতে পারবে না। গল্পটার সামনের পর্বগুলো আরো অনেক সুন্দর হবে। তাই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করে দিও। তো চলো আমরা 3 নম্বর এপিসোডটি শুরু করি। লেটস গো। কেটে গেল 1 সপ্তাহ, আবারও তে আর জিমিনের ভার্সিটি শুরু। আজকাল জাঙ্কুকের কড়া শাসনের মধ্যে দিয়ে যাচ্ছে তের দিনকাল। পড়াশোনা নিয়ে জাঙ্কুক খুব স্ট্রিক্ট হয়ে গেছে। তেকে একদমই গাফলতি করতে দেয় না। এই নিয়ে তেও জাঙ্কুকের উপর খুব চটে আছে। আজকাল পড়ার সময় বাদে জাঙ্কুক ডাক দিল তে খুব একটা কথা বলে না। এমন ভাব যেন জাঙ্কুক এসে চেনেই না। এই নিয়ে মাঝে মাঝে জাঙ্কুকে খুব রাগ হয়, তাও তেকে কিছু বলে না। ওইদিকে জাঙ্কুক এবং তের মধ্যে এই নীরব যুদ্ধে জিমিন বেশ বিরক্ত। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ স্বীকার করতে রাজি নয়। তেকে এত করে বোঝানোর পরও তে জিমিনের কথা শোনে না, নিজের অভিমান নিয়ে বসে থাকে। তের ভার্সিটির দিনগুলো এখন আর আগের মতো নয়। আগে যেখানে তে হাসি মুখে রওনা দিত, এখন সেখানে একটি অভিমানী নীরবতা লেগেই থাকে। জিমিন অনেকবার জানতে চায় কি হয়েছে ওদের মধ্যে, কিন্তু তে তখন গাল ফুলিয়ে বলে, কিচ্ছু না। আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তোর চাচুকে জিজ্ঞাসা কর। ওইদিকে জাঙ্কুক এখনো আগের চেয়ে বেশি ব্যস্ত। সামনেই এক্সাম, এই নিয়ে জাঙ্কুকের ব্যস্ততা শেষ নেই। তার মধ্যে তেকে কড়া চাপের মধ্যে রেখেছে, যেন তে একটি নির্দিষ্ট ছাঁচে বাঁধা। জাঙ্কুক ওকে জোর করে ভোরে উঠিয়ে পড়াশোনায় লাগিয়ে দেয়। ঘুম পাগলি তে ঢুলতে ঢুলতে আবারও জাঙ্কুকের কাঁধে কিংবা কোলেই ঘুমিয়ে পড়ে। আবার ভার্সিটিতে পড়া না পারলে দাঁড় করিয়ে রাখে। অপমানে তখন তের মুখ করুণ দেখায়। আবার সন্ধ্যায় পড়া, তারপর জাঙ্কুকের নজরদারিতে টেস্ট পেপার, যেন প্রতিদিন একটি পরীক্ষার দিন। তে মাঝে মাঝে ভাবতে থাকে, জাঙ্কুক এত বদলে গেল কবে? আগে তো ছোটখাটো ভুল করলে মুচকি এসে বলতো তোর মাথাটা ঠিক কাজ করে না, আর এখন বলে একটা ভুল মানে পুরো ফিউচার নষ্ট। তারপর আর কোনো হাসি থাকে না, শুধু একজোড়া কঠিন চোখ, যা দেখে তের মনে অভিমান ফুলে ফেপে ওঠে। তবে পরে জাঙ্কুক আদর করে মানাতে যায় ঠিকই, কিন্তু তে সেই সুযোগটাই দেয় না। ধাম করে জাঙ্কুকের মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। সূর্য আজ একটু বেশি প্রখর। কাঁধে ব্যাগ নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো তে আর জিমি। আজ ওরা জাঙ্কুকের সাথে নয়, বরং রিক্সায় করে এসেছে। দুজনের মুখেই ক্লান্তি ভাব ফুটে উঠেছে। ভার্সিটির চারপাশে স্টুডেন্টরা গজগজ করছে। তে আর জিমিনের উদ্দেশ্য হলো তাদের ক্লাসরুম। দুজন করিডোরে পা দিতেই এমন সময় লিসা এবং তার দলবল তেদের পথ আটকে দাঁড়ায়। একে তো ওরা বেশ বিরক্ত ও ক্লান্ত, তার উপরে লিসাদের এভাবে পথ আটকানো দেখে মুহূর্তেই জিমিনের তের কপালে ভাঁজ পড়লো। এইভাবে পথ আটকে দাঁড়ানোর মানে কি? লিসা জিমিনের কথায় পাত্তা না দিয়ে কটমট চোখে তের দিকে তাকায়। ওইদিকে তে আজকাল লিসাকে একদম সহ্য করতে পারে না। তে এরকম কখনোই ছিল না, কাউকে অপছন্দ করলেও সেটা মনে পোষণ করে রাখতো। কিন্তু এখন তে বদলে যাচ্ছে। ওর লিসার প্রতি তীব্র রাগ। তার একমাত্র কারণ হলো জাঙ্কুক। জাঙ্কুককে ও ছাড়া অন্য কেউ পছন্দ করুক সেটাতে একদমই পছন্দ করে না। তে মনের ভাবনা এইরকম যে তে ছাড়া অন্য কেউ জাঙ্কুককে পছন্দ করবে, আর জাঙ্কুকের যদি তাকে পছন্দ হয়ে যায় তাই তে কোনো রিস্ক নিতে চাচ্ছে না। যতই হোক জাঙ্কুকের উপর অভিমান থাকুক, কিন্তু অন্য কেউ জাঙ্কুককে পছন্দ করবে সেটাতে একদমই মেনে নিতে পারবে না। তের ভাবনার মাঝেই লিসা সরাসরি তেকে ধমকে উঠলো, এই মেয়ে তোমার সমস্যা কি? তে চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, আমার কেন সমস্যা হতে যাবে? আমি কি আপনাকে বলেছি যে আমার কোনো সমস্যা আছে? তের এমন তেরামো জবাবে লিসা এক বন্ধু বলে উঠলো, এই মেয়ে তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো তো? তখনই জিমিন মাঝপথে বলে উঠলো, আপনাদের সমস্যা কি বলুন তো? আমাদের পিছনে লাগা ছাড়া আপনাদের কি আর কোনো কাজ নেই? কতদিন আগেই তো পিরিতের শেষ ছিল না, এখন আবার আসল রূপে ফিরে এসেছেন। থাক জিমিন, চল তো এখান থেকে, এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এই বলেই তে এবং জিমিন চলে যেতে নিলে লিসা আবারও পথ
দুজন, তোমরা জেকে স্যারের রিলেটিভ বলে এতদিন কিছু বলিনি, কিন্তু তোমরা তো দেখছি 5 সেকেন্ডের জন্য স্যারকে একটু শান্তি দিচ্ছ না। বিশেষ করে ও তের দিকে তাকিয়ে বলল, লিসা তোমার কি সমস্যা? তুমি তো আর ছোট বাচ্চা নয় যে জেকে স্যার তোমাকে কোলে করে রাখতে হবে। যথেষ্ট বড় এখন তুমি, তাহলে জেকে স্যারকে একটু একা থাকতে দিচ্ছ না কেন? সেদিন তোমার জন্য স্যারকে ক্যাম্পিং থেকে চলে আসতে হয়েছে, এখন কি স্যার তোমাদের জন্য অন্য স্টুডেন্টকে সময় দিতে পারবে না? তোমার জন্য স্যারকে কত ফেস লস হতে হচ্ছে তুমি জানো? ওই দিন যে তুমি এই কাণ্ডটা ঘটালে তার জন্য কৈফিয়ত তো স্যারকেই দিতে হয়েছে, তোমাকে দিতে হয়নি। স্যারকে একটু একা ছেড়ে দিচ্ছ না কেন তোমরা? লিসা কথা শুনে তের খুব রাগ হলো, সাথে তীব্র অভিমান জমলো জাঙ্কুকের প্রতি। তে কিছু বলবে তার আগেই জিমিন বলে উঠলো, চাচ্চু আমাদের সাথে কিভাবে থাকবে সেটা আপনাদের সমস্যা নেই, আর চাচ্চু কাকে নিয়ে চিন্তা করবে কাকে নিয়ে নয় সেটাও আপনাদের এত চিন্তা করার দরকার নেই। চাচ্চু চাচ্চুটা বুঝে নেবে, আপনাদের এত ভাবতে হবে না। জিমিনের কথায় লিসা কটমট করে তাকালো জিমিনের দিকে। তখনই পিছন থেকে এক গম্ভীর শব্দ ভেসে আসলো, কি হচ্ছে এখানে? ওরা ঘুরে তাকাতেই জাঙ্কুককে দেখতে পেল। চোখে চশমা, ফর্মাল লুকে কতটাই না সুদর্শন লাগছে লোকটাকে। এর ইচ্ছে হলো তাকিয়ে থাকতে, কিন্তু তা কি সম্ভব? বোকাতে না বুঝেই মনের ভিতরে অভিমান পোষণ করে রাখে। জাঙ্কুক এইবার এগিয়ে এলো, তার নজর তের দিকে। তে তখন হ্যাবলার মতো জাঙ্কুকের দিকেই তাকিয়ে। জাঙ্কুক ভুরু নাচাতেই তে দৃষ্টি নামিয়ে ভেঙচি কাটলো। জাঙ্কুক হাসলো, অতঃপর জিমিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ক্লাসে যাওনি কেন এখনো? জিমিন কোনো জবাব দেবে তার আগেই তে গড়গড় পায়ে চলে যাচ্ছে। জিমিন হঠাৎ তের এরকম ব্যবহারে ভড়কে গেল। জিমিন জাঙ্কুকের রাগ সম্পর্কে অবগত, ও মনে মনে বিড়বিড় করলো, তোর এই সাহস তোর কপালে দক্ষিণা নিয়ে আসে দোস্ত। জাঙ্কুক তখনও ভুরু কুঁচকে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে। অ্যাজ এ টিচার তে এভাবে চলে যাওয়াটা জাঙ্কুকের কাছে অপমানজনক, কিন্তু জাঙ্কুকের সেই সবে খেয়াল নেই বললেই চলে। বেচারা মনে মনে ভাবছে, তের আবার অভিমানের কারণ কি হতে পারে? এই এক সপ্তাহে পড়াশোনার সময়টা বাদে তের সাথে একটু কথা বলেনি, এমনকি চোখে দেখাও দেখতে পায় না। মেয়েটার অভিমান এখন আর অভিমানে আটকেনি, জেদে পরিণত হয়েছে। জাঙ্কুক যে আদরে ভাবে একটু মানাতে যাবে তার সুযোগটা কই দিচ্ছে মেয়েটা। তবে জাঙ্কুক বুঝতে পেরেছে এইভাবে থেকে সামলানো যাবে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। সমস্যাটা কি তোরতে? জিমিন দু হাতে কোমরে দাঁড়িয়ে আছে। চাচ্চু রেগে যাবে কিন্তু, আজ ভার্সিটিতে যা করেছিস সেটা মোটেও ঠিক করিসনি তুই। তোর ভাগ্য ভালো চাচ্চু যে রেগে যায়নি। জবাবেতে মুখে বিড়বিড় করে বলল, এখন তো সব দোষ আমার হয়ে গেল। ওই লিসা পিসা যে তোর চাচ্চুর গলায় ঝুলে যেতে চাইছে সেটা বুঝি কিছু না? জিমিন ভুরু কুঁচকে বলল, ওই লিসা পিসা ঝুলে যেতে চাইবে আর তুই ঝুলে যেতে দিবি? তে পিট পিট চোখে তাকালো জিমিনের দিকে। দুজনেই তখন তের রুমে। ভার্সিটি থেকে ফিরেই তে হনহনি উপরে চলে গিয়েছিল। আর জাঙ্কুকের সাথে আসার কথা ছিল ওদের, কিন্তু তে আগ বাড়িয়ে চলে এসেছে। কিছুক্ষণ আগেই জিমিনের ফোনে কল করেছিল জাঙ্কুক, জানতে চাইলো ওরা কোথায়। জাঙ্কুক তাদের জন্য অপেক্ষা করছে। বেচারি জিমিন তখন ভয় ভয় বলেছিল তারা ফিরে এসেছে, এবং এটাও বলেছে তে জোর করে ওকে নিয়ে এসেছে। তখন জাঙ্কুক আর কিছু না বলে কল কেটে দিল। জাঙ্কুক ফিরে এসেছে অনেকক্ষণ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও তে রুম থেকে বের হয়নি। তাই জিমিন নিজেই ছুটে চলল প্রাণপ্রিয় বান্ধবীর রুমে। জিমিনের ধারণা এভাবে চলতে থাকলে জাঙ্কুক এবং তের সম্পর্ক কিভাবে স্বাভাবিক হবে। বর্তমানে জিমিনের কথার জবাবে তে মুখ কালো করে বলল, ঝুলে পড়ো, তাতে আমার কি? বলেই তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তোর বুঝি কিছু না? আর তোর কি মনে হয় চাপচই মেয়েকে পাত্তা দিবে? সারাটা সময় তো তোর দিকেই তাকিয়ে থাকে। তে অবিশ্বাস্য চোখে বড় বড় করে তাকালো। আমার দিকে আবার কখন উনি তাকায়? কই, আমি তো দেখি না। তের বোকা কথায় জিমিন হেসে বলল, তুই কিভাবে দেখবি বল? চাচ্চু সামনে এলেই তো মাথা যে নামিয়ে রাখিস, আর তুলিস নাকি? আর আমার সাথে বেশি বাটপারি করবি না। চাচ্চু তোর দিকে যখন তাকায় তুই বুঝতে পারিস না বুঝি? আমি কিন্তু সব দেখি, সব বুঝিস তুই, শুধু চাচ্চুকে জ্বালানোর ধান্দা। তো ধান্দাবাজ মেয়ে কোথাকার। জিমিনের এমন কথায় তে থতমত খেয়ে গেল, নিজেকে সামলে বলল, কি বললি তুই? আমি ধান্দাবাজ? তুই আমাকে ওই নির্দয় লোকের জন্য ধান্দাবাজ বলছিস? তুই আমাকে এভাবে বলতে পারলি জিমিন?
জিমিন হেসে বলল, আর তুই ওই নির্দয় লোকের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? আরে বেচারি। তে কটমট চোখে বলে উঠল, ইস, আমার বই গেছে ওই বুড়ো বেটার প্রেমে পড়তে। আচ্ছা, তাই নাকি? জিমিন ঠোঁটে দুষ্টুমি মেশানো হাসি নিয়ে তের পেটে কাতুকুতু দিতে লাগলো। কি করছিস জিমিন? ছাড় না, ছাড়। আরে কাতুকুতু দিস না। তাহলে আগে বল, চাচুকে পছন্দ করিস? বল সত্যিটা, না হলে ছাড়বো না। আরে ছাড় না। হাসতে হাসতে তে ফ্লোরে পড়ে গেল। তোর মাথা গেছে। ছাড় অশুভ মেয়ে। তাহলে স্বীকার কর, চাচুকে পছন্দ করিস। কখনোই বলবো না। বলেতে আরো জোরে জোরে হাসতে লাগলো। ওইদিকে ড্রয়িং রুমে বসে জাঙ্কুক তেদের হাসির শব্দ পেয়ে উপরের দিকে তাকালো। তারপরে পা এগিয়ে নিল তের রুমের সামনে। দরজা হালকা ফাঁকা থাকার কারণে জাঙ্কুক উকি দিয়ে দেখলো তে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর জিমিন তাকে কাতুকুতু দিচ্ছে। তে গড়াগড়ি করার কারণে জামাটা কিছুটা উপরে উঠে গিয়ে তার মেধহীন পেট দৃশ্যমান। জাঙ্কুক চোখ সরিয়ে নিতে চাইলেও পারছে না। ফাঁকা ঢোক গেল, গলাটা শুকিয়ে আসছে। এই মেয়েটিকে দেখলেই নিজেকে কন্ট্রোললেস মনে হয়। জাঙ্কুক আর তাদেরকে ডাক দিল না। জিমিনকে অস্বস্তিতে ফেলতে চায় না সে, তাই সেখান থেকে চলে গেল। প্রেয়সীর মুখের হাসিটা আজ অনেকদিন পর দেখলো। সারাক্ষণ তো শুধু জাঙ্কুকের সাথে মুখ ভার করেই বসে থাকে এই মেয়েটি। ও কি জানে ওর মুখের একটু হাসি দেখার জন্য জাঙ্কুক চাতক পাখির মতো চেয়ে থাকে ওর দিকে। রাত তখন 1টা। জাঙ্কুক তের দরজা হালকা খোলা দেখে তের দরজার সামনে এসে উকি দেয়। দেখে টেবিলের উপরে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটি। আলোর ছায়ায় তার মুখটা আদো ঢেকে আছে, তবুও দেখা যাচ্ছে চোখে মুখে ক্লান্তির ছাপ, অসন্তুষ্ট ভাব। মনে হয় ঘুমের মাঝেও মনটা তার অশান্ত। অভিমানী মুখ ফুলিয়ে রেখেছে এখনো, ঠোঁটগুলো নরমভাবে বাঁকা হয়ে আছে। জাঙ্কুকের দৃষ্টি থেমে গেল ওই মুখে, সেই চেনা মুখটা যার প্রতিটা অভিব্যক্তি তার হৃদয়ে খোদাই করা আছে। কতটা ভালোবাসে সে এই মেয়েটাকে তা হয়তো পৃথিবীর কোনো ভাষায় বোঝানো যাবে না। সেই ভালোবাসা আকাশের চেয়েও বিশাল, সমুদ্রের চেয়েও গভীর, নিজের নিঃশ্বাসের চেয়েও বেশি প্রয়োজনীয়। এই মেয়ের প্রতি তার ভালোবাসা মাপা অসম্ভব। সবকিছুর বিনিময় হলেও তার এই মেয়েকেই চায়। জাঙ্কুকের হঠাৎ মনে পড়ল অতীতের সেই দিনগুলোর কথা। সে, সুগা আর জেহো স্কুলের সময়কার বন্ধু। বলা যায় একে অপরের খুব ঘনিষ্ঠ তারা। সব সময় একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। সুগার নিজের বোন তে, তাদের মধ্যে বয়সের গ্যাপ ছিল অনেক। সুগার মা বাবা মারা যাওয়ার পর ছোট্ট বোনকে অনেক আদরে বড় করেছে সে। তের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেনি। বোনকে পুতুলের মতো বড় করেছে খুব আদরে। মেয়েটা বাদর হয়েছে সে সময়। পড়াশোনা, ফাঁকিবাজি, আলসেমি সবকিছুর জন্য সুগার কেড়ে। সুগার আজ পর্যন্ত বোনের সাথে উঁচু গলায় কোনো কথা বলেনি। আর না, তে সুগাকে ভয় পায়। বড় ভাইয়ের কাছে ওর যত আহ্লাদ, আর সেই সাথে সুগার প্রতি ভালোবাসা এবং সম্মানও ওর মনে অনেক। তে একমাত্র জাঙ্কুককেই ভয় পায় একটু। জাঙ্কুক যখন প্রথম বুঝেছিল তের প্রতি তার গভীর অনুভূতি, তখন তের বয়স ছিল খুবই কম। নিজের এই অনুভূতির কথা যখন সে সুগাকে জানায়, তখনই শুরু হয়ে যায় দুজনের মধ্যে দ্বন্দ্ব। সুগা রেগে যায় সেদিন। বন্ধুত্বের মধ্যে টান পড়েছিল খুব। সুগা সেদিন রেগে গিয়ে বলেছিল, তুই পাগল হয়ে গেছিস জাঙ্কুক? তুই কি বলছিস বুঝতে পারছিস তো? তোদের মধ্যে বয়সের গ্যাপটা কত জানিস তো? জবাবে জাঙ্কুকের উত্তর ছিল শান্ত কিন্তু দৃঢ়, হ্যাঁ পাগল হয়েছি। আর সবকিছু জানি আমি সুগা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এইসব নিয়ে মাসের পর মাস দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য ছিল। শেষ পর্যন্ত সুগা হাল ছেড়ে দেয়। জাঙ্কুকের মাত্রাতিরিক্ত পাগলামি দেখে বাধ্য হয় সুগা জাঙ্কুকের ভালোবাসা মেনে নিতে। তবে একটাই শর্তও দিয়েছিল, তে যদি তোকে নিজের ইচ্ছায় পছন্দ করে তবেই তুই ওকে পাশে পাবি, না হলে জোর করে ভন্ডামি করে আমার বোনকে তুই নিজের করে নিতে পারবি না। জাঙ্কুক তখন নীরবভাবে সুগার সব শর্ত মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু তে না চাইলেও জাঙ্কুক থেকে নিজের করে নিত তা সুগা খুব ভালো করেই জানতো। যেখানে ভালোবাসার চেয়ে অধিকার অনেক বেশি প্রবল, সেখানে সুগারের শর্ত মূল্যহীন বই কি আর কিছুই নয়। এমনকি তে না চাইলেও জাঙ্কুককে নিজের করে নেবে যে কোনো ভাবে। সুগা তা জানতো এবং
সেই ভয়ে তার বুকের ভিতর কম্পন তুলতো প্রতিদিন। জাঙ্কুকের ভালোবাসা যদি তার বোন মেনে নিতে না পারে, তখন না জাঙ্কুক সুখে থাকবে না তার বোন। এই ভেবে সুগা প্রায় সময় মন খারাপ করতো, তবে জাঙ্কুককে বিষয়টা বুঝতে দিত না। বাকিটা সে ছেড়ে দিল উপরওয়ালার হাতে। বর্তমানে জাঙ্কুক তাকিয়ে রইল ঘুমন্ত তেয়ের দিকে, গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তার অভিমানীকে। তেকে ছোটবেলা থেকে সে চেনে জানে, তার হাসি, কান্না, অভিমান সব কিছুর সাথে অবগত জাঙ্কুক। কত শতবার সে তেকে কোলে নিয়েছে। এরকম নয় যে প্রথম দেখাতেই জাঙ্কুক তের প্রতি অনুভূতি জেগেছিল। তের প্রতি অনুভূতির জন্ম নেয় এক অদ্ভুত সময়। তে তখন সবে ক্লাস 7-এ উঠেছে। জাঙ্কুকের তখন ভার্সিটি শেষ হয়েছে 1 বছর। জাঙ্কুকের বাবা তখন জাঙ্কুককে বিজনেস জয়েন করার জন্য নানাভাবে প্রেশারাইজ করতে থাকে। ইভেন নিজের এক বিজনেস পার্টনারের মেয়ের সাথে জাঙ্কুকের বিয়েও ঠিক করে দেয়। এ নিয়ে জাঙ্কুকের বাবার সাথে জাঙ্কুকের তীব্র কথা কাটাকাটি হয় এবং সেটা পরে ঝগড়ায় পরিণত হয়। সেই দিনই জাঙ্কুক রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। সেই সময়টাই জাঙ্কুক সুগাদের বাড়িতে থাকে কয়েক মাস। তখন প্রথমবার তেকে অন্য চোখে দেখেছিল সে। জাঙ্কুকের মনে আছে, সে তখন একটি প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছিল, সাথে নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিল। সুগা অনেক বলেছিল তার জব করার প্রয়োজন নেই, কিন্তু জাঙ্কুক তো কারো কথা শোনার পাত্র নয়। অতিরিক্ত প্রেসারে জাঙ্কুকের হঠাৎ করে একদিন তীব্র জ্বর ওঠে। সুগা তখন ব্যবসার কাজে শহরের বাইরে ছিল। সেই সময় বাচ্চাতে কি করবে ভেবে না পেয়ে সারা রাত জাঙ্কুকের মাথায় জলপট্টি দিয়ে যায়। সেদিন প্রথম জাঙ্কুক অদ্ভুত অনুভব করলো মনের কোণে। স্কুল ভার্সিটি লাইফে কখনো কোনো মেয়ের চক্করে জড়ায়নি সে, কিন্তু সেদিন হঠাৎ এক হাঁটুর বয়সী মেয়ের প্রতি অদ্ভুত অনুভূতিতে জড়িয়ে পড়ে সে। আর আজ এতগুলো বছর পেরিয়ে গেল, এই অনুভূতির কোনো শেষ নেই, বরং দিনকে দিন বেড়েই চলেছে। ঘুমিয়ে পড়া তেকে জাঙ্কুকের মায়ার রাজ্যে মায়াবতী মনে হলো। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে গিয়ে টেবিলের পাশে বসলো। নিজের হাতে তের একগুচ্ছ চুল সরিয়ে দিল। সে এক মুহূর্তে তার চোখের ভিতরে এক নরম আলো জ্বলে উঠল। সেখানে অপরিসীম ভালোবাসা, অধিকার আর আসক্তি। পরের দিন সকালবেলা, আজ সকাল থেকে তে জাঙ্কুককে সম্পূর্ণ অগ্রাহ্য করে চলেছে। জাঙ্কুক দু একবার তেকে ডাকছে, কিন্তু তে এমন ভাব করলো যেন জাঙ্কুককে দেখেইনি। যেমন নাস্তার টেবিলে ওরা তিনজনে নাস্তা করেছে, কারো মুখে কথা নেই, যেন কোনো এক নীরব যুদ্ধ চলছে। তে চুপচাপ নাস্তা সেরে উঠে দাঁড়ালো। ওদিকে জিমিন একবার তের দিকে তাকাচ্ছে তো আরেকবার জাঙ্কুকের দিকে। বেচারি পড়েছে এক জ্বালায়। একদিকে প্রাণপ্রিয় বান্ধবীর এমন করুণ দশা, অন্যদিকে জাঙ্কুককেও ভয় পায় জমের মতো। কাকে কি বলবে ও? তেকে এভাবে চলে যেতে দেখে জাঙ্কুকের কপালের কাছে শিরাগুলো ফুলে উঠল মুহূর্তে। তের এমন ইগনোর জাঙ্কুকের মোটেও পছন্দ নয়, তবুও সে চুপ রইল। চোখ নামিয়ে নাস্তা শেষ করলো, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর জাঙ্কুক গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলার রোদে গাড়ির বডিতে আলো চিকচিক করছে। ওদেরকে সাথে নিয়ে ভার্সিটিতে যাবে আজ। নজর তার হাত ঘড়িতে। ঠিক সে সময় তে আর জিমিন বেরিয়ে এলো। জিমিন ফুরফুরে গলায় বলল, চল তাড়াতাড়ি, চাচ্চু দাঁড়িয়েছে আমাদের জন্য। তে মুখ কঠিন করে বলল, আমি বাসে করেই যাব, তুই ওনার সাথে চলে যা জিমিন। এদিকে তে হঠাৎ এমন গম্ভীর স্বর শুনে জিমিন ভরকে গেল। পিটপিট চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তের দিকে। কিছু হয়েছে তে? সেটা তোর চাচ্চুকে গিয়ে জিজ্ঞেস কর না, আমায় কেন জিজ্ঞেস করছিস? সবসময় তো আমারই দোষ, তাই না? ওনার জন্যই তো আমাকে সবসময় লিসা আর তার দলবলের কাছে হেনস্থা হতে হয়। জিমিন হতভম্ব। আরে আমি তো কখন বললাম? তুই এত রেগে যাচ্ছিস কেন দোস্ত? তে কোনো উত্তর দিল না। হাত মুঠো করে ব্যাগটা শক্ত করে ধরে সোজা গেট পেরিয়ে চলে গেল। জাঙ্কুক তার যাওয়ার পথের দিকে চেয়ে আছে ভুরু কুচকে। জিমিন দ্রুত জাঙ্কুকের সামনে এসে বলল, সরি চাচ্চু, জিমিন নাকি বাসে করেই যাবে। তুমি তো জানো ও কত জেদি, আমার কথাও শুনলো না। আমি ওর সাথেই যাই, একা একা কি করে যাবে? জাঙ্কুক কিছুক্ষণ নীরব থাকলো, অতঃপর শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তৎক্ষণাৎ জিমিন দৌড়ে বেরিয়ে গেল। জাঙ্কুক গাড়িতে উঠে বসে। ইঞ্জিন চালু করে তার মেজাজ বেজায় চটে আছে। একবার তোকে হাতের কাছে পেয়ে নিই, তারপরে তোর মজা বুঝাবো। ভার্সিটিতে প্রবেশ করে তে এবং জিমিন দুজনেই যে যার ক্লাসে চলে যায়। জাঙ্কুক গাড়ি
করে স্টাফ রুমে গিয়ে পা বাড়ালো। কিছুক্ষণ পরেই ওর ক্লাস। অন্যদিনের মতো তে আজ অভিমান করে পিছনের সারিতে বসেনি, বরং একদম প্রথম সারিতে বসেছে, তাও আবার ইয়ঞ্জনের সাথে। ইয়ঞ্জন হলো ওদের ক্লাসের টপার। তের সাথে ইয়ঞ্জনের একটু একটু বন্ধুত্ব হলো। আজ প্রথম ক্লাস জাঙ্কুকের। ক্লাসে ঢুকেই জাঙ্কুকের চোখ সরাসরি তের দিকে থমকে গেল। তে এবং ইয়ঞ্জন নিজেদের মধ্যে কথা বলছিল। তে খুব হেসে হেসে কথা বলছিল ইয়ঞ্জনের সাথে। হাসছে তারা, কিন্তু জ্বলছে অন্য কারো হৃদয়। তেকে অন্য কারোর সাথে হাসতে দেখে যেন জাঙ্কুকের কাটা খায় নুনের ছিটা পড়লো। মুহূর্তে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে উঠলো, কিন্তু সে কিছুই বলল না। যথাসম্ভব নিজেকে সামনে রাখলো সে। আমাকে এইভাবে জ্বালানোর শাস্তি তুই পাবি জান, বাঁকা এসে বলল জাঙ্কুক। আমাকে ইগনোর করে অন্য কারোর সাথে হাসাহাসি করছিস? বেশ, আজ তোর সাথে যা হবে সেটার জন্য তুই দায়ী। ছোট ভেবে ছেড়ে দিয়েছিলাম এতদিন, বাট নাও ইউ নো হোয়াট আই থিঙ্ক। দ্যাট ওয়াজ মাই বিগ মিস্টেক and Jeon Jungkook does not repeat his mistake. সব ক্লাস শেষ করে তে ভার্সিটির সব থেকে নির্জন জায়গায় একটি গাছের নিচে বসে আছে জিমিনের জন্য। কিছু সময় অতিবাহিত হতেই তে জাঙ্কুককে দেখতে পেল ওর দিকেই আসতে। নিজের দিকে জাঙ্কুককে এভাবে ধেয়ে আসতে দেখে তে ভরকে গিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে অন্য সাইডে যাবে, তার আগে জাঙ্কুক এসে খপ করে ওর হাতটি ধরে ফেললো। জাঙ্কুক সেই কখন থেকে মেয়েটাকে খুঁজে যাচ্ছে। সারাটা দিন তের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তে তা দেখেও ওকে এড়িয়ে গেছে। এখন এই মেয়েকে সে বাগে পেয়েছে, এখন পালিয়ে দেখা, ধমকে সুরে বলে উঠলো জাঙ্কুক। ঠিক সেই মুহূর্তে জিমিন সেখানে উপস্থিত হলো। ব্যাস, জিমিন এবং জাঙ্কুকের জন্য মুহূর্তের পরিস্থিতিটা অস্বস্তিকর হয়ে উঠল। যতই হোক জাঙ্কুক সম্পর্কে জিমিনের চাচ্চু। ছোটদের সামনে এভাবে প্রেয়সীর হাত ধরে টানাটানি করা জাঙ্কুকের ধাঁচে নেই। আবার সে হুট করেই তের হাতটা ছেড়েও দিতে পারছে না। এখন ছেড়ে দিলে এই মেয়েকে সারাদিনও ধরতে পারবে না। জিমিন পরিস্থিতি বুঝতে পেরে নিজেই একবারই বলে উঠলো, চাচ্চু, আজ আমি একটু ক্লাসের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, এই পাশের ক্যাফেতে কিংবা মলে। আমার ফিরতে বিকেল হবে, তুমি কি একটু তেকে নিয়ে যেতে পারবে? তে কটমট চোখে তাকালো জিমিনের দিকে। আমি একাই যেতে পারবো, আমি বাচ্চা নই। জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে বলল, সাবধানে যাও, আর আসতে সমস্যা হলে আমাকে কল করবে, পাকনামো করে একা আসতে যেও না। জিমিন মাথা দুলিয়ে দ্রুত কেটে পড়লো। ও নিজেও মনে করে তে এবং জাঙ্কুকে একটু একা সময় কাটানো প্রয়োজন, নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নেওয়া প্রয়োজন। সন্ধ্যা 6টা। জাঙ্কুক এবং তে গাড়িতে বসে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আর জাঙ্কুকের মধ্যে কোনো ভাবান্তরও দেখা যাচ্ছে না, কিন্তু তের মুখে বিরক্ত স্পষ্ট ফুটে উঠেছে। দীর্ঘ 4 ঘন্টা যাবৎ ও গাড়িতে একইভাবে বসে আছে। জাঙ্কুক সেই বিকেল থেকে গাড়ি চালিয়ে একটি নির্জন জায়গায় এসে গাড়ি থামালো। সেই যে থামিয়েছে তো থামিয়েছে, এতক্ষণ ধরে একই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রাখার কি মানে তে বুঝতে পারলো না। তে এইবার কটমট চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? এভাবে একই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন কেন? জাঙ্কুক কোনো জবাব দিল না। সে চুপচাপ চোখ বন্ধ করে কপালে আঙুল চেপে বসে আছে, যেন তের কথা সে শুনতেই পায়নি। এদিকে তের ধৈর্য যেন বাঁধ ভাঙছে। দেখুন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমাকে বাড়ি দিয়ে আসুন, নয়তো আমি নিজেই একা চলে যাচ্ছি। না, তাও কোনো ভাবান্তর দেখা গেল না জাঙ্কুকের মধ্যে। সে আগের মতোই চোখ বন্ধ করে রেখেছে, যেন গভীর ভাবনায় ডুবে আছে, নয়তো কোনো কঠিন সিদ্ধান্তে। জাঙ্কুকের এমন নির্বিকার ভাব তের গায়ে যেন জ্বালা ধরিয়ে দিচ্ছে। ও তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু বেরোতে গিয়ে বেচারি নিজেই বিপাকে পড়ে গেল। চারদিকে অন্ধকার আর অন্ধকার। তে ফাঁকা ঢোক গিলে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো, যেন জাঙ্কুকের ধমকের আশা করছে। জাঙ্কুক এখনই ওকে ধমকে বলবে, গাড়ি থেকে কোন সাহসে বেরিয়েছিস? আর তেও সাথে সাথে চুপচাপ গাড়িতে ঢুকে বসে যাবে। কিন্তু তের আশায় এক বালতি পানি ঢেলে জাঙ্কুক বলে উঠল, যাচ্ছিস না কেন, যা। জাঙ্কুকের এহেন কথায় তে ভরকে গেল। ও তো ওইরকম কিছু আশা করেনি। তের অভিমান হলো, কান্না পেল। অতঃপর গাড়ির দরজাটা এত
জোরে বন্ধ করলো যে দরজা কেঁপে উঠলো। কিন্তু ও যতই তেজ দেখাক সামনের দিকে এক পাও এগোনোর সাহস পাচ্ছে না। চারিদিকে এত অন্ধকার, কোথায় যাবে ও? তে এভাবে আজগুবি ভাবনার মাঝে জাঙ্কুক নিজে গাড়ি থেকে নেমে তের দিকে এগিয়ে এলো। তে হঠাৎ জাঙ্কুককে কাছে আসতে দেখে রাগ দেখিয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু পারলো না। জাঙ্কুকের শক্ত হাত ঘাড় সহ ওর চুল টেনে ধরেছে। এত জোরেই টেনে ধরেছে তে ব্যথায় ফুপিয়ে উঠলো। ছাড়ে, ব্যথা পাচ্ছি তো। জাঙ্কুক ছাড়লো না, বরং তেকে ঘুরিয়ে নিজের দিকে টান মারলো। বেচারি মুখ থুবড়ে গিয়ে পড়লো জাঙ্কুকের বুকের উপরে। তে কিছু বলবে বা করবে তার আগেই জাঙ্কুক ওর কোমর চেপে ধরে ওকে গাড়িতে বসিয়ে দিল। তে ভরকে গিয়ে নেমে যেতে চাইল, কিন্তু পারলো না। জাঙ্কুক শক্ত করে ধরে রেখেছে ওর কোমর। কি করছেন? জাঙ্কুকের মুখের ভাবভঙ্গিমা মুহূর্তেই বদলে গেল। দৃষ্টি কঠিন হলো। সে এক হাতে তের চুলগুলো পেছনে সরিয়ে তের চোখে চোখ রেখে বলল, এটাই তো শাস্তি আমাকে ইগনোর করার মতো দুঃসাহস দেখানোর জন্য। পরপরই তে নিজের গলায় তীব্র ব্যথা অনুভব করলো। ব্যথায় ওর চোখ ভিজে উঠেছে। দু হাতে জাঙ্কুককে সরাতে চাইলো, কিন্তু পারলো কই। জাঙ্কুক মুখটা আরো সরিয়ে আবার কামড় বসালো। এটা অন্যের সাথে হেসে হেসে কথা বলার জন্য। পরপর আরো দুটো কামড় বসালো তীর তুলতুলে গলার ঘাড়ে। তীর চোখ বেয়ে অশ্রু কিন্তু গড়িয়ে পড়ছে। ও তো এই জাঙ্কুককে চেনে না, এই জাঙ্কুককে ও কখনো দেখেনি। জাঙ্কুক কিছুক্ষণ তীর গলায় মুখ ডুবিয়ে রাখলো। তে জাঙ্কুককে ধাক্কা দিল। সরুন নিষ্ঠুর লোক। জাঙ্কুক মুখ তুলে তাকালো তীর মুখের পানে। তীর চোখে অশ্রুকণা চিকচিক করছে। জাঙ্কুক আদরে ভাবে তীর চোখে জল মুছে দিল। কেন রাগিয়ে দিস আমাকে? তীর ঠোঁট ফুলালো। ভ্যাম্পায়াররা এভাবে কামড় দেয়? তীর বোকা কথায় জাঙ্কুক হাসলো। আচ্ছা। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। মুহূর্তেই দুজনে চোখাচোখি হলো। জাঙ্কুকের নজর গভীর। আঙুল ছুঁয়ে গেল তীর ঠোঁট জোড়ায়। তীর শরীর কেঁপে উঠলো। কি হয়েছে? আপনি? আমি যা করতে চাইছি তুই হয়তো সেটার জন্য তৈরি নয়, বাট জান, আই কান্ট কন্ট্রোল। না। এটুকুতেই তীর কথা আটকে গেল। দীর্ঘ 15 মিনিট যাবৎ জাঙ্কুক তীর ওষ্ঠদয়ের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তে এবং জাঙ্কুক দুজনের কাছে এই অনুভূতি নতুন। তীর শ্বাস ভারী হয়ে উঠছে। এই নতুন অনুভূতিতে ভয়, লজ্জা আর অজানা টান সবকিছু মিলেমিশে এক অদ্ভুত ঘোর তৈরি করছে ওর মধ্যে। তীর শরীর কাঁপছে। এই কম্পন যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ভয়ে, অচেনা আতঙ্কে ওর সমস্ত ভার পড়ে আছে জাঙ্কুকের উপরে। অনুভূতিতে আর আতঙ্কে পুরোপুরি জমে গেছে ওর শরীর। এক প্রকার জ্বালা করতে শুরু করেছে। অন্যদিকে তীর এত ছটফটানিও জাঙ্কুকের মনোনিবেশ ভাঙতে পারল না। ও সেই একইভাবে ডুবে আছে তীর ওষ্ঠদয়ের মধ্যে। এত অনুভূতি তে আর নিতে পারছে না। ওর মনে হচ্ছে বুক চিরে হৃদয়খানা বেরিয়ে আসবে এক্ষুনি। এই অসহ্য অনুভূতি তে আর সহ্য করতে পারল না। কাপা হাতে জাঙ্কুককে জোরে ধাক্কা দিল। জাঙ্কুক একটু নড়ে উঠল, কিন্তু ঠোঁট থেকে ঠোঁট সরালো না। কিছুক্ষণ পর জাঙ্কুক তের গলায় মুখ রেখে ক্রমাগত শ্বাস ফেলছে। তে শক্ত হয়ে জমে আছে, যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। জাঙ্কুক তীর গলায় মুখ ডুবিয়ে গম্ভীর স্বরে বলল, শ্বাস নে জান। তৎক্ষণাৎ তে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। ওকে দেখে মনে হচ্ছে ওর শ্বাস টানের রোগী। ও ভয়ে এখনো জাঙ্কুকের বাম হাত খামচে ধরে আছে। ওর হালকা বড় নখগুলো জাঙ্কুকের শক্ত হাত রক্তাক্ত করে দিচ্ছে। সেদিকে ওর খেয়ালই নেই। জাঙ্কুক শক্ত হাতে তের মুখ উপরে তুলে সরাসরি তের মুখের দিকে তাকাল। চোখ খোল জান। তে তো খুললই না, বরং আরো চোখ কিছু বন্ধ করে রাখলো। জাঙ্কুক হাসলো। তের সমগ্র মুখ টকটকে লাল হয়ে আছে। জাঙ্কুক তেকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য বলে উঠল, ডিড ইউ লাইক ইট বেবি? ক্যান আই ডু ইট অ্যাগেন? তে তৎক্ষণাৎ হাত দিয়ে নিজের ঠোঁট ঢেকে নিয়ে ক্রমাগত মাথা নাড়তে লাগলো।
পরপর দু হাতে মুখ ঢেকে নিল। লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে করছে। এই মুখও আর জাঙ্কুককে দেখাতে পারবে না, কখনোই না। জাঙ্কুক হঠাৎ বুক কাঁপিয়ে হেসে উঠল। এই প্রথম তে জাঙ্কুককে শব্দ করে হাসতে শুনছে। তের ইচ্ছে করলো এক পলক এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখার, কিন্তু সেটা আর সম্ভব নয়। তে আর এই মুখ জাঙ্কুককে দেখাতে চায় না। কিভাবে দেখাবে? জাঙ্কুক কি সেই উপায় রেখেছে? তে এইসব আজগুবি ভাবনার মাঝে জাঙ্কুক হুট করে ওকে কোলে তুলে নিল। হঠাৎ কোলে নেওয়ায় তে হকচকে ওঠে, কিন্তু তাও মুখ থেকে হাত সরালো না। এখন আমাদের যেতে হবে বেবি, জিমিন বাড়িতে একা আছে। তে কিছু বলল না, ওইভাবেই জাঙ্কুকের বুকে পড়ে রইল। গাড়িতে গুটিসুটি মেরে বসে আছে তে, হাত এখনো মুখ থেকে সরায়নি, যেন পণ করেছে এই হাত আর মুখ থেকে সরাবে না, যাই হয়ে যাক না কেন। জাঙ্কুক গাড়ি চালাতে চালাতে আর চোখে তেকে দেখছে। ওর ঠোঁটের কোণে লেগে আছে হাসি। আজ মনে হয় ঠোঁট থেকে হাসি সরবেই না। জাঙ্কুক তেকে রাগিয়ে দেওয়ার জন্য বাঁকা হেসে বলল, বাই দ্য ওয়ে, ইউ ক্যান নট কিস ওয়েল বেবি, বাট ডোন্ট worry, from today I will teach you best like France কি। চুপ করুন আপনি, তে মুখ ঢাকা অবস্থায় বলে উঠল। তারপর জাঙ্কুককে মুখ ভেঙচালো। কতটা নির্লজ্জ হলে এরকম বলতে পারে কেউ? রাত ঠিক 9টায় জাঙ্কুকের গাড়ি এসে থামলো তার বাড়ির সামনে। গাড়ি থামতেই তে এক মুহূর্ত দেরি করলো না, দরজা খুলে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। পা যেন নিজের অজান্তেই চলছে। বাড়ির ভিতরে ঢুকে তে এক নিঃশ্বাসে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে গেল। কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেলে বিছানায় ধপাস করে পড়ে গেল। দরজাটা পর্যন্ত বন্ধ করার দরকার মনে করলো না। ওর মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন থমকে গেছে, কেবল বুকের ভিতরটা থেমে নেই, যেন প্রতি মুহূর্তে কোনো অজানা ভয় ও লজ্জায় জড়িয়ে গেছে। ওর গাল, ঠোঁট, এমনকি গলা অবধি গরম হয়ে আছে। গাড়িতে সারাটা সময় ও মুখ ঢেকেই রেখেছিল। জাঙ্কুকের বলা একটা কথারও জবাব দেয়নি। তে ফিরে আসতেই জিমিন দৌড়ে আসলো বান্ধবীর কাছে। এতক্ষণ ওরা কোথায় ছিল তা জানতে, কিন্তু তে রুমে ঢুকে তেকে এইভাবে শুয়ে থাকতে দেখে জিমিন চমকে গেল, সাথে ভয়ও জাগলো মনে। চাচ্চুকে তাহলে তেকে মানাতে পারলো না। মনে মনে বলল, কি হয়েছে তে, এভাবে শুয়ে আছিস কেন? শরীর খারাপ? জিমিনের কথায় তে বাস্তবে ফিরে এলো। দ্রুত বিছনা ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর আমতা আমতা করে বলল, তুই কখন আসলি জিমিন? কিন্তু ওই দিক থেকে জিমিন কোনো জবাব পেল না। ভুরু কুঁচকে তাকিয়েছে তের দিকে। কোথায় ছিলি তুই আর চাচ্চু এতক্ষণ? আর তোর ঠোঁটে কি হয়েছে? এইভাবে লাল হয়ে ফুলে আছে কেন? জিমিনের এমন কথায় তে চমকে গেল, সাথে সাথে ঠোঁট জোড়া হাত দিয়ে ঢেকে নিল। ওর পর মুহূর্তেই মনে হলো দীর্ঘ চুমনের সময় জাঙ্কুক ওর ঠোঁটে স্বেচ্ছায় কামড় দিয়ে দিয়েছিল। না না, কিছু না, কিছু না, মনে হয় অ্যালার্জি। ওর গলা কাঁপছে, গালটাও হালকা লাল হয়ে আছে। জিমিন ঠোঁট কামড়ে চোখ ছোট করে তাকিয়ে রইল। কিছু একটা বুঝেছে, কিন্তু মুখে বলল না, শুধু ঠোঁটের কোণে একটু সন্দেহের হাসি ফুটে উঠল। কেটে গেছে বেশ কিছুদিন। বাইরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আকাশে কুয়াশা মেশানো আলোর রেখা। আজ জাঙ্কুকের বাড়িতে সুগার আসার কথা। আসলে সুগা নিজ থেকে আসতে চায়নি, কিন্তু জাঙ্কুকের জেদের কাছে কেই বা না বলতে পারে। ফোনে শুধু একটাই কথা বলেছিল জাঙ্কুক, তুই না এলে আমি নিজে যাব, আর আশা করি সেটা তুই চাস না। বেশ কিছুক্ষণ হলো সুগা এসেছে, সঙ্গে জিহব্য। তিনজনে বসে আছে ড্রয়িং রুমে। সুগা মাথা নিচু করে বসে আছে, চোখের নিচে ক্লান্তির ছায়া, যেন অনেকদিন ঘুমায়নি। বিপরীতে জাঙ্কুকের মুখে একটাও শব্দ নেই, কিন্তু চোয়াল শক্ত। পাশে জিহব নিশ্চুপ, তার মুখেরও অভিব্যক্তি নেই। কিন্তু ড্রয়িং রুমে বাতাস যেন গরম হয়ে উঠেছে এই নীরবতায়। ওইদিকে সিঁড়ির পাশে দাঁড়িয়ে তে আর জিমিন, দুজনের চোখে কৌতূহল মিশানো। তের বুক ধক ধক করছে। জাঙ্কুক যে খুব রেগে আছে সেটা ওর চোখ মুখ দেখলেই বোঝা যাবে। তে মনে মনে ভাবছে জাঙ্কুক এবং সুগার মধ্যে কোনো ঝামেলা হয়েছে নিশ্চিত, নয়তো জাঙ্কুক নিজের বন্ধুদের সাথে এত রেগে যাওয়ার মানুষ নয়। খুব ছোটবেলা থেকেই তো জাঙ্কুককে চেনে।
সুগা জাঙ্কুক যে হোক এরা একে অপরের জন্য জান দিয়ে দিতেও দুবার ভাববে না, এতটাই গভীর সম্পর্ক তাদের। তে জিমিনকে গোটা দিয়ে বলল, জিমিন কিছু একটা হয়েছে নিশ্চয়, দেখ না ওনার এবং ভাইয়ার চোখ মুখ কেমন লাগছে। জিমিন ঠোঁট কামড়ে মাথা নাড়ল, আমারও তাই মনে হচ্ছে। জিমিন আর চোখে সামনে বসে থাকা সুগার দিকে তাকালো। সেই অষ্টম শ্রেণী থেকে এই লোকটাকে খুব পছন্দ করে ও। ক্লাস 9-এ উঠে আবেগে জিমিন নিজের অনুভূতি সুগাকে জানিয়ে কি থাপ্পড়টাই না খেয়েছিল। তাও জিমিন নিজের ভালো লাগা কমাতে পারেনি, বরং দিন দিন তা বেড়েই গেছে। সময় যত গেছে অনুভূতিটা তত গভীর হয়েছে। যেন সুগা একটুখানি উপস্থিতি ওর ভিতরকার পৃথিবী বদলে দেয়। এমন নয় যে সুগা জিমিনের অনুভূতি বোঝে না, ও বোঝে কিন্তু জিমিনকে পাত্তা দেয় না। সুগার মতে জিমিন একটি বাচ্চা মেয়ে, তাছাড়া সম্পর্কের টানাপোড়েন তো আছে, এর বাইরে ও কিছু ভাবতে চায় না। কিছু হয়তো ওকে বাধা দেয় যা ও জিমিনের সামনে প্রকাশ করে না। ড্রয়িং রুমের ভারী নীরবতা ভেঙে হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শোনা গেল। জাঙ্কুক তে এবং জিমিনের দিকে তাকিয়ে বলল, তোমরা রুমে যাও এক্ষুনি। প্রথমে তে থতমত খেয়ে গেল, তারপরে মুখ কাচুমাচু করে বলল, আমি ভাইয়ের কাছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, আমি কি বলেছি তে? তখনই সুগা শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তুই আমার বোনের সঙ্গে এভাবে কথা বলতে পারিস না জাঙ্কুক। জাঙ্কুক ধীরে মুখ ঘুরিয়ে তাকালো সুগার দিকে। দুজনের চোখে চোখ পড়তেই ঘরে আবারও নেমে এলো গভীর নীরবতা। সুগা গলা শুকিয়ে গেল, মুখের রং উবে গেল মুহূর্তেই। অবশেষে নরম গলায় সুগা বলল, বনু তুই উপরে যা, ভাইয়া একটু পরেই আসছি। তে নিঃশব্দে মাথা নিচু করলো। জাঙ্কুকের দিকে অভিমানী চোখে তাকিয়ে গড়গড় করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। আর তার পেছনে জিমিন। ড্রয়িং রুমে রয়ে গেল তিনজন পুরুষ, দুজনের চোখে রাগ আর একজনের চোখে অপরাধ বোধ। ঘড়ির কাঁটা তখন 10টার ঘরে। জিমিন চুপি চুপি পায়ে সুগার জন্য বরাদ্দকৃত রুমটার সামনে এসে দাঁড়ায়। অতঃপর জামাটা একটু টেনে টুনে ঠিক করে নেয়। দরজায় নক করলো। রুমের দরজা তখন আধ খোলা। আসতে পারি? জিমিনের মিনমিনে কণ্ঠ। সুগা এক মুহূর্তের জন্য ফিরে তাকালো, তারপর বিরক্তি কণ্ঠে বলল, কি চাই জিমিন আমার রুমে? আপনাকে। সাথে সাথে সুগার চোখ রাঙালো জিমিনকে। চোখ রাঙাচ্ছেন কেন? আমি কি করলাম আবার? বাচ্চা বাচ্চা মতো থাকবা, এসব উদ্ভট কথাবার্তা আমার সঙ্গে একদম বলতে হবে না, নয়তো থাপড়ে গাল লাল করে ফেলবো। এই বলে সুগা গটগট করে চলে যায় রুম থেকে, পিছনে ফেলে যায় জিমিনকে। তারপর জিমিনও সুগার পিছু পিছু ছোটে। ছাদে পৌঁছাতেই জিমিন দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। সুগা এক হাতে সিগারেট। জিমিন একটু দ্বিধায় পড়ে গেল, যাবে কি যাবে না। জিমিনের ভাবনার মাঝে সুগা গম্ভীর স্বর ভেসে আসলো, কি সমস্যা তোর জিমিন? পিছে পিছে এখানে এসেছিস কেন? জাঙ্কুক দেখলে কি ভাববে? যা ভাবার তাই ভাববে। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি জিমিন। ভুলে যেও না আমি তোমার চাচ্চুর বন্ধু। এইসব উদ্ভট চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, নয়তো ক্লাস 9-এর কথা মনে আছে তো, নাকি আবারও মনে করিয়ে দিতে হবে? বাড়াবাড়ি করলে কি করবেন? আবারও মারবেন? মারুন তাহলে, ছল ছল চোখে বলল জিমিন। এইবার আর সুগা সিগারেটটা মুখে দিতে পারলো না। সিগারেটটা ফেলে দিয়ে ফিরে তাকালো জিমিনের দিকে। চোখ জোড়া ভেজা, মায়াবী মুখখানা অভিমানে ঢেকে আছে। সুগা দীর্ঘশ্বাস ছাড়লো। আঙুলের ইশারায় জিমিনকে কাছে আসতে বলল। জিমিনের এক হাতে চোখের জল মুছে গেল। ছাদের হালকা হাওয়ায় চুলের গোছাগুলো উড়ে এসে পড়ছে জিমিনের মুখে। চোখ দুটো লালচে হয়ে আছে। সুগা কিছুক্ষণ তাকিয়ে থাকলো জিমিনের দিকে, অতঃপর অনেকক্ষণ চুপ থেকে ধীরস্বরে বলল, জিমিন তুমি বয়সে খুব ছোট, আমার আর তোমার বয়সের পার্থক্য জানো তো তুমি? জিমিন এক নিঃশ্বাসে উত্তর দিল, জানি। সুগা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালো। চাঁদের আলোয় সরাসরি তার মুখে পড়েছে। মুহূর্তেই সুগার কণ্ঠটা ভারী হয়ে উঠল, তাহলে এটাও জেনে নাও এটা শুধু তোমার বয়সের আবেগ, সময়ের সঙ্গে সঙ্গে এই আবেগ কেটে যাবে। জিমিনের চোখে হঠাৎ বিদ্রোহের ঝলক দেখা গেল। চোখ মুখ কুঁচকে প্রশ্ন করলো, আপনি আমার ভালোবাসায় প্রশ্ন তুলছেন সুগা সাহেব? সুগা মুখ ফিরিয়ে নিল। একরাশ অস্বস্তি, গলা ভার হয়ে উঠল ওর। এই মেয়েটাকে সবসময় এত মিষ্টি হতে হবে কেন?
তাও সুগা নিজেকে সামলে গলা খাকারি দিয়ে বলল, এই মেয়ে, চাচা বলে ডাকবে আমাকে, আমি তোমার চাচার বন্ধু হই। জবাবে জিমিন হেসে বলল, সুগা সাহেব, সুগা সাহেব, সুগা সাহেব। আবারও ডাকলাম। কি করবেন? মারবেন? মারেন তাহলে। মুখটা এগিয়ে দিল জিমিন। আর রইল বয়স, ওটা আমার কাছে কোনো ম্যাটারই করে না সুগা সাহেব। মুহূর্তেই সুগার মুখের ভঙ্গিমা বদলে গেল। এখন আর মুখে রাগ নেই, গলায় নরম স্বর। সময়ের সঙ্গে সঙ্গে আমার প্রতি তোমার অনুভূতি বদলে যাবে জিমিন। জিমিন শব্দটা এমন ভাবে উচ্চারণ করলো সুগা, যেন পৃথিবীর সবচেয়ে ভারী শব্দ এইটা। জিমিন এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, তাহলে কি চাচ্চুর প্রতিও তের অনুভূতিগুলো একদিন বদলে যাবে? সুগা চুপ করে গেল। এবার কথাটা যেন বুকের ভিতরে একটি তীক্ষ্ণ ছুরি হয়ে ঢুকে গেল। জিমিনের এই প্রশ্নের কি উত্তর দেবে সে? কি হলো বলুন? বলছে না কেন? আপনার প্রতি আমার অনুভূতি যদি বদলানোর হতো, তাহলে আপনাকে ভালোবাসার অপরাধে থাপ্পড় খেয়ে সেদিনই বদলে যেত। সুগা মুখ ঘুরিয়ে নিল, যেন কিছুরই জবাব নেই তার কাছে। আর আমি টপিকে কথা বলতে চাই না, তুমি রুমে যাও। জিমিন এক চুলো নড়ল না, উল্টো জেদি কণ্ঠে বলে উঠল, যাব না আমি। সুগার গলায় বার কঠিন শোনালো, জিমিন, বেয়াদবি আমার পছন্দ নয়। জিমিন হেসে আরো এক কদম এগিয়ে এলো, কিন্তু সেই হাসিটা মলিন, চোখে করুণ আকুলতা। জিমিন সুগার শার্টের কোনা টেনে ধরলো, তারপর ভাঙা কণ্ঠে বলল, আমাকে একটু ভালোবাসলে কি হয় সুগা সাহেব? সুগা তাকিয়ে রইল জিমিনের চোখে, যেন হাজার বছর পর দেখছে এই চোখ। নিজের অনুভূতি প্রকাশ করতে সে বরাবরই পিছিয়ে যায়। অতঃপর নিঃশব্দে বলল, যা অসম্ভব তা সম্ভব করতে যেও না জিমিন, তোমারই কষ্ট হবে। জিমিন ফিসফিস করে বলল, আমি সব কষ্ট সহ্য করে নিতে প্রস্তুত। সুগা গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তারপর হাত বাড়িয়ে শক্ত করে টেনে ধরে জিমিনকে একদম কাছাকাছি নিয়ে আসলো। আমাকে ভালোবাসার মতো ভুল তুমি করো না জিমিন, তোমাকে সুন্দর সংসার দিতে আমি পারবো না। কিছুক্ষণ নীরবতায় রইল তাদের মাঝে। তারপর সুগা আবারও শক্ত গলায় বলল, আমার হাতে কতটুকু সময় আছে তা আমার জানা নেই, সময় আদৌ আছে কিনা তাও আমি জানি না। বলেই এক দীর্ঘশ্বাস ফেলল সে, যেন ওর বুক থেকে এতদিনের জমানো বোঝা নেমে গেছে এক নিমিষে। এই একটা কথা কতবার বলতে এসেছিল সে, কিন্তু সাহস করে বলতে পারেনি। ওইদিকে জিমিনের চেহারার পরিবর্তন ঘটল মুহূর্তে। ওর চোখে প্রশ্ন এবং ভয়ের সংমিশ্রণ, যেন সুগার বলা প্রতিটা বাক্য বজ্রাঘাতের মতো পড়ল জিমিনের মনে। অজানা ভয়ের মুহূর্তেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখ বড় বড় করে সুগার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সুগা এক ঝলক জিমিনের দিকে তাকালো, অতঃপর ঠোঁট কামড়ে বলল, আমি ক্যান্সারে আক্রান্ত জিমিন, সামনের মাস থেকে চিকিৎসা শুরু হবে হয়তো। আমি জানি না আমার বাঁচার কোনো চান্স আছে কিনা, কিন্তু আমি তোমাকে এইটুকু বলে। সুগা হঠাৎ চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, জাঙ্কুক জোর করে আমাকে এখানে নিয়ে এসেছে। জোর করে কি মানুষকে বাঁচানো যায়? কিন্তু ও সেটা বুঝতে পারছে না। ও আমাকে জোর করে ইউএসএ পাঠাতে চাইছে। আমার কোনো কথাই শুনতে রাজি নয় ও। আর যে হোক, এইখানে থাকলে শেষবারের মতো হলেও বোনটাকে একবার দেখতে পারবো, কিন্তু ওইখানে মরে গেলে তো আর বোনটাকে দেখতে পারবো না। কিন্তু এইটা জাঙ্কুক আর যে হোক বুঝতেই নারাজ। কি করব আমি? সুগার কণ্ঠ ভেঙে এলো এবার। জিমিনের দিক থেকে কোনো জবাব পেল না। সুগা জিমিনের দিকে তাকালো। মুখে হাত দিয়ে আছে মেয়েটা, চোখের জলের সীমা নেই। একসময় পড়ে যেতে নিলে সুগা ধরে নেয়। তৎক্ষণাৎ সুগার বুকে জ্ঞান হারায় ও, হয়তো অতিরিক্ত শক পেয়ে জ্ঞান হারিয়েছে। সুগার বুক চেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। যে জোরে সে এতদিন নিজেকে সামনে রেখেছিল তা যেন ভেঙে গেল সেই মুহূর্তে। সুগার চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রুবিন্দু। ও সবার সামনে নিজেকে শক্ত রাখার নাটক করতে করতে হাঁপিয়ে গেছে।